নাগরিকদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদের বাংলাদেশি তকমা দেওয়া হলো দিল্লিতে, বাংলাদেশের হাইকোর্ট তাদের স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের নাগরিক হিসেবে। লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত আমাদের। 2024-এর ভোটার লিস্টকে খারিজ করা হোক এবং তার ভিত্তিতে যে নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছে তারা রিজাইন করুক, লোকসভা ভেঙে দেওয়া হোক। সাংবিধানিক প্রক্রিয়াগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেন ইউজ করা হচ্ছে, এটাতেই আমাদের বিরোধিতা। বাংলাদেশের মতন একটা রাষ্ট্র যেখানে কিনা এখন সম্পূর্ণ অরাজকতা, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, সেইখান থেকে ভারতীয়দের স্বীকৃতি নিয়ে আসতে হচ্ছে যে না আমরা বাংলাদেশি না, আমরা ভারতীয়। এর থেকে বেশি লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে? যে ভারতবর্ষের নাগরিকদের আমরা ভারতবর্ষে তাদের নাগরিকত্বের সুরক্ষাটুকু দিতে পারছি না, ন্যূনতম অধিকার। রাজ্যে এসআইআর হচ্ছে কোনোভাবে তৃণমূলে, যেটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতা তিনিও বলছেন যে আগে লোকসভা ভেঙে দিতে হবে, তারপর নইলে এসআইআর করতে নাকি দেবে না তৃণমূল। কিন্তু কোথায় মানে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আটকানো? তার কারণ এর আগে আমরা নোটবন্দি দেখেছি, আপনারা আটকাতে পারেননি। তারপর বিভিন্ন যা যা কেন্দ্রের তরফ থেকে বলা হয় সবটাই কিন্তু কেন্দ্র লাগু করেই ছাড়ে। তো সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য? না, সেক্ষেত্রে বৃহত্তর একটা বার্তা গোটা দেশের নাগরিকদের কাছে যায় যে হঠকারী সিদ্ধান্তে মানুষের জীবন নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছে। যেই সিদ্ধান্তগুলি কেন্দ্রীয় সরকার তাদের একেবারে কি বলবো সব রকমের বল প্রয়োগ করে সেইগুলোকে তারা এস্টাবলিশ করছে আমাদের দেশে, এবং এটাও আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এসআইআর নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা আগেও বলেছিলাম, আপনার চ্যানেলে আমি আগে বলেছি যে একটা খুব সহজ লজিক, যে যেই এসআইআর, যেই ভোটার লিস্টের ভিত্তিতে 2024-এ একটা গোটা লোকসভা দেশের 140 কোটি মানুষের যারা পলিসি ফ্রেম করছে তারা নির্বাচিত হয়েছে, তারা বসে আছে মসনদে, তারা প্রত্যেকে, সে তৃণমূল কংগ্রেসের এমপিরা হোক, ভারতীয় জনতা পার্টির এমপিরা হোক, গোটা দেশের যতজন এমপি আছে তারা প্রত্যেকে তো ওই ভোটার লিস্টের ভিত্তিতেই তো তারা নির্বাচিত হয়েছে। তো এসআইআর এর বক্তব্য যদি হয় যে আমাদের আবারও করে ভোটার লিস্ট সংশোধন করতে হবে কারণ ভোটার লিস্টে গরমিল আছে, তাহলে 2024-এর ভোটার লিস্টকে খারিজ করা হোক এবং তার ভিত্তিতে যে নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছে তারা রিজাইন করুক, লোকসভা ভেঙে দেওয়া হোক। ফ্রেশ ভোটার লিস্টের ওপরে আবার নির্বাচন হোক, দম আছে তাদের করার নেই। তো এসআইআর নিয়ে তো প্রাথমিক যত বৈঠক করার রাজ্যের সঙ্গে দপ্তরের সব বৈঠক হয়ে গিয়েছে, তো কিন্তু তারপরেও তৃণমূলের তরফ থেকে বলা যায় এসআইআর হতে দেওয়া না। না, আপনাকে এটা বুঝতে হবে যে এসআইআর, আপনি যদি এসআইআর তো একটা তথাকথিত সাংবিধানিক পদ্ধতি এবং সংবিধান অধিকার দিচ্ছে ইলেকশন কমিশনকে, তারা তাদের ভোটার লিস্ট প্রয়োজন অনুযায়ী তারা সংশোধন করতে পারে। এই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবিধানিক যে কার্যকলাপ তার সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। পয়েন্ট হচ্ছে যে এই সাংবিধানিক প্রক্রিয়াগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেন ইউজ করা হচ্ছে, এটাতেই আমাদের বিরোধিতা। আপনি দেখুন, বিরোধী দলনেতা আমাদের রাজ্যের, তিনি বলছেন যে সংবিধান অধিকার দিচ্ছে, কারা কারা বাদ যাবে এসআইআর হলে, যারা মৃত তারা বাদ যাবে, যাদের একাধিকবার ভোটার লিস্টে নাম আছে তারা বাদ যাবে, যারা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ করতে তিনি বলেছেন। আপনি গতকালের খবরে দেখবেন যেই দিল্লিতে যেই নাগরিকদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদের বাংলাদেশি তকমা দেওয়া হলো দিল্লিতে, বাংলাদেশের হাইকোর্ট তাদের স্বীকৃতি দিয়েছে ভারতবর্ষের নাগরিক হিসেবে। লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত আমাদের, যে ভারতবর্ষের নাগরিকদের আমরা ভারতবর্ষে তাদের নাগরিকত্বের সুরক্ষাটুকু দিতে পারছি না, ন্যূনতম অধিকার যে আমি নাগরিক। বাংলাদেশের মতন একটা রাষ্ট্র যেখানে কিনা এখন সম্পূর্ণ অরাজকতা, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, সেইখান থেকে ভারতীয়দের স্বীকৃতি নিয়ে আসতে হচ্ছে যে না আমরা বাংলাদেশি না, আমরা ভারতীয়। এর থেকে বেশি লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে? শান্তনু ঠাকুর, গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, তিনি বলেছেন যে এসআইআর হলে বাংলা থেকে 1 কোটি 20 লক্ষ নাম নাকি বাদ যাবে। এখনো পর্যন্ত তো এসআইআর প্রক্রিয়া হয়নি, উনি কি করে এই ফিগারটা জেনে গেলেন? তাই ভারতীয় জনতা পার্টি, ইলেকশন কমিশন দুঃখজনকভাবে তাদের যে আঁতাত এবং তারা যেভাবে 2021-এ ইলেকশনের আগে সিএএ,
2026-এর ইলেকশনের আগে SIR এবং ঘুরপথে NRC, এগুলো মানুষের কাছে এখন একদম জলের মতন স্বচ্ছ এবং স্পষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই SIR এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন এবং বেনিয়মের অভিযোগ এনেছেন সিইওর তরফে, এবং তার পরিপ্রেক্ষিতে বা তার প্রতিবাদে বলা যায় যে শুভেন্দু অধিকারী একেবারে ফুঁসে উঠেছেন। তিনি একবারে হুঁশিয়ারি দিয়েছেন এই অভিযোগ প্রমাণ না হলে তিনি প্রতিবাদে। মানে আপনি আমাকে একটা সহজ উত্তর দিন, যখন এই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে, তারপরে ইলেকশন কমিশন আবার প্রেস কনফারেন্স করে সেটাকে কাউন্টার করবার চেষ্টা করে, পারে না যদিও, সেই সময়ও আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির নেতারা একেবারে ইলেকশন কমিশনের হয়ে ব্যাটিং করতে নেমে গেছে। আমি আমার রাজ্যে দেখছি যেখানে মুখ্যমন্ত্রী আঙুল তুলছে সিওর দিকে, যে বেনিয়মের অভিযোগ তুলছে, তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির নেতা তারা আবার ইলেকশন কমিশনের হয়ে, রাজ্য ইলেকশন কমিশনের হয়ে ব্যাটিং করতে নেমে গেছে। তো এটা কি স্পষ্ট না যে কে কার বি টিম হয়ে কাজ করছে? আরে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এই পদ্ধতি হলে তো চলবে না, তাহলে তো মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। এগুলো আমার মনে হয় সম্পূর্ণভাবে ওনার বোকামি। নিরপেক্ষভাবে দেখতে গেলে উনি আমাদের তৃণমূল কংগ্রেসের হাতে হাতিয়ারটা তুলেই দিচ্ছেন যে আমরা আলটিমেটলি যাতে যেটা বলছি সেটা মানুষের সামনে প্রমাণ তুলে দিতে পারি যে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির গোপন আঁতাত আছে, এবং তারা ইলেকশন কমিশনটি সম্পূর্ণভাবে নিরপেক্ষ একটি এজেন্সি, যার কাজ হচ্ছে ভারতবর্ষের 140 কোটি মানুষের ভোটাধিকার রক্ষা করা, তাদেরকে ভারতীয় জনতা পার্টি দুঃখজনকভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে, এবং তারা নিজেদের ব্যবহৃত হতে দিচ্ছে। এটা থেকে আর দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।